হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ্য দ্য পোয়েট্রি অফ আর্থ। এটি একটি কবিতা বা ভার্স বলে আমরা জানি, কিন্তু আলটিমেটলি এটা কবিতা বা ভার্স আমরা এটাকে বলবো না, কারণ এটা একটা বিশেষ রকমের কবিতা। এটা 14 লাইনের মধ্যে লেখা একটা কবিতা, একে আমরা সনেট বলেই জানবো। সনেট শব্দটা এসছে সনেট্টো নামক একটা ইটালিয়ান শব্দ থেকে, যার অর্থ হচ্ছে 14 লাইনের একটা কবিতা বা হচ্ছে একটা ছোট্ট সং বা গান। তো এই লেখাটি প্রথম রচনা শুরু করেছিলেন কবি পেত্রার্ক, ইটালিয়ান কবি পেত্রার্ক, অর্থাৎ তার নাম অনুযায়ী বা তার দেশের নাম অনুযায়ী আমরা এটাকে ইটালিয়ান সনেটও বলতে পারি। এবং সারা বিশ্বে তারপরে অনেক কবিরা এই সনেট লেখার সময় তার রচনাশৈলীকে অনুকরণ করেছেন। তার রচনাশৈলীর বৈশিষ্ট্য কী ছিল? তিনি তার এই 14 লাইনকে তিনি দুটো ভাগে ভাগ করে নিয়েছিলেন। একটা হচ্ছে 8 লাইন, আরেকটা হচ্ছে 6 লাইন। এই 8 লাইনের মধ্যে 4 লাইনে দুটো স্ট্যাঞ্জা ছিল, যার নাম হচ্ছে অক্টেভ পার্ট। আর বাকি যে 6টা, সেটা কোনো কবি সেটাকে 2-2-2-এ ভাগ করেছেন, কোনো কবি সেটাকে 3-3-এ ভাগ করেছেন। এই পার্টটাকে আমরা বলবো সেস্টেড পার্ট। আরেকখানা সনেট রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ সনেট, অর্থাৎ ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়ার তিনি এই কবিতা বা এই সনেটটাকে তার একটু আলাদা বৈশিষ্ট্য দেন। কেমন? তিনি তার রচনাটিকে অর্থাৎ ওই 14 লাইনটিকে 12 আর 2-এ ভাগ করে নেন। 12 হচ্ছে অর্থাৎ হচ্ছে 4-4-4, এই তিনটে কোয়ার্ট্রেন, এবং পরে যে দুটো লাইন সেইটা হচ্ছে কাপলেট। তো এই হচ্ছে সনেটের মোটামুটি একটা বৈশিষ্ট্য। এটা লিখে আমি হয়তো আগে কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম, যখন আমি স্যালাই কম্পেয়ার দিয়ে পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আমি দেখার জন্য রিকোয়েস্ট করব। আর যদি কখনো পরে সুযোগ পাই তাহলে আমি সনেটের বৈশিষ্ট্য নিয়ে, তার ক্লাসিফিকেশান নিয়ে, এবং কে কোন কবি এই সনেটগুলোকে ব্যবহার করেছেন বা কোন রচনাশৈলীকে তারা গ্রহণ করেছেন, আমি সেগুলো নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো, আজকে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি দ্য পোয়েট্রি অফ আর্থ, এই পোয়েট্রি অফ আর্থের একটা ইন্টারেস্টিং গল্প আছে। এটাও একটা সনেট, এটাও পেত্রার্কান ফর্মে লেখা। আমরা কবিতাটা যখনই পড়বো বা এই সনেটটা যখনই পড়বো তার সেখানেই আমরা দেখে নেব প্রথম 4 পরে 4, অর্থাৎ 4-4-এ 8 হচ্ছে অক্টেভ পার্ট রয়েছে, আর সেস্টেড পার্টে 3-3-এ ভাগ করা হয়েছে। কিন্তু এইটা লিখেছেন কে? জন কিটস। জন কিটস অত্যন্ত একজন দক্ষ কবি ছিলেন। তার কবিতার মধ্যে ভালোবাসা, তার কবিতার মধ্যে সুখ বা আনন্দের ছাপ এবং একটা প্রভাব বা একটা ইনফ্লুয়েন্স পাওয়া যায় তার কবিতাগুলো পড়লে। কিন্তু তার জীবন কাহিনীর সঙ্গে যদি আমরা তার কবিতাগুলো মিলিয়ে দেখি তাহলে কিন্তু সেখানে একটা বিস্তর ফারাক দেখতে পাই। কেন? তার জীবনটা ছিল অত্যন্ত দুর্বিষহ। যখন তার মাত্র 9 বছর বয়স তার বাবা মারা যান। কিভাবে বাবা মারা যান? তার বাবা ছিলেন একজন আস্তাবলের রক্ষক। কোনো একটা সময় তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান, এবং তারপরে তার মা কিন্তু তাকে ছেড়ে চলে যায়। তার মা অন্যত্র বিবাহ করে, কিন্তু তার বয়স যখন 14 বছর তখন তিনি তার সন্তানের কাছে আবার ফিরে আসেন। প্রশ্ন এখানে, তাহলে এই বাকি দিনগুলো তিনি কিভাবে কাটিয়েছিলেন? কার কাছে কাটিয়েছিলেন? তার ঠাকুমার কাছে তিনি এই সময়গুলো কাটিয়েছিলেন। এইভাবে যখন তার দিন চলতে থাকে, 14 বছর বয়স যখন তার যায় তখন তার মা আবার ফিরে আসে, কিন্তু তিনি তখন টিউবারকুলোসিস বা হচ্ছে যক্ষা রোগে কিন্তু আক্রান্ত হয়ে যান। এবং ঠিক তার পরের বছর যখন তার 15 বছর বয়স হয় তার মাও কিন্তু মারা যায়। অর্থাৎ পিতৃমাতৃ স্নেহহীন এই যে মানুষটি, এই মানুষটির মধ্যে যে তার যে রচনাশৈলী, তার যে কবি প্রতিভা, সেখানে কিন্তু কোথাও দুঃখের বা শোকের ছায়া কিন্তু নেই। তিনি লিখেছেন কি নিয়ে? প্রকৃতির যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাদানগুলোকে, সেগুলোকে নিয়ে। সেখানে তিনি কি দেখেছেন? ভালোবাসাকে খুঁজে পেয়েছেন, সেখানে তিনি সুখকে খুঁজে পেয়েছেন, আনন্দকে খুঁজে পেয়েছেন, শান্তিকে খুঁজে পেয়েছেন, এবং আর কি, সেখানে তিনি ইন্সপিরেশন দেখিয়েছেন কিভাবে শত কষ্টের মধ্যে দিয়েও মানুষ বেঁচে থাকার যে উন্মাদনা, বেঁচে থাকার যে আশ্বাসটা খুঁজে পেতে পারে, সেই জায়গাটা কিন্তু তিনি তার কবিতার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তো আমরা এখানে আরেকটা আলোচনা করব। একসময় কবি লে হান্টের সঙ্গে তার দেখা হয়। তিনিও কিন্তু ইংল্যান্ডেরই একজন কবি। তিনি শুনেছিলেন কিটসের ব্যাপারে। জন কিটস খুব প্রতিভাধর একজন কবি। তাহলে দেখা যাক, তার সাথে যখন দেখা হয় দুজনের মধ্যে একটা আলোচনা সভা হয়, এবং আলোচনার মাধ্যমে তাদের নিজেদের মধ্যে ঠিক হয়, এক প্রকার চ্যালেঞ্জও আমরা বলতে পারি, যে আমরা প্রকৃতি থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুটো উপাদান নিয়ে কবিতা লিখব, দেখি কার কবিতাটা ভালো হয়। কিন্তু এই কবিতাটা যখন লেখা হয়, আমি একটুখানি বলে দিই, এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ আমি বলছি, এই কবিতাটার নাম, প্রকৃত নাম কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ নয়।
অন দ্য গ্রাসহুপার অ্যান্ড দ্য ক্রিকেট, এটা ছিল তার প্রকৃত নাম। অর্থাৎ প্রথম যখন ওই লে হান্টের সঙ্গে কথার মাধ্যমে বা চ্যালেঞ্জের মাধ্যমে কবিতাটা লেখা হয়, তখন তার নাম রেখেছিলেন অন দ্য ক্রিকেট অ্যান্ড দ্য গ্রাসহুপার। আমি বোর্ডটা দেখার জন্য একটু বলবো, আমি এখানে লিখে দিচ্ছি অরিজিনাল নেম অফ দ্য পোয়েম অন দ্য গ্রাসহুপার অ্যান্ড দ্য ক্রিকেট। এবং লে হান্ট যেটা লিখেছিলেন তার নাম ছিল শুধুমাত্র এই অনটা টু হবে, বাকি কিন্তু একই টাইটেল, টু দ্য গ্রাসহুপার অ্যান্ড দ্য ক্রিকেট। বলা বাহুল্য, যখন জন কিটসের কবিতাটা পড়েন, লে হান্ট যখন এই কবিতাটা পড়েন, তখন কিন্তু তিনি অভিভূত হয়ে গেছিলেন, এত তিনি আনন্দ পেয়েছিলেন এবং বিস্মিত হয়েছিলেন। এইটুকু একজন কবির কাছে এইটা তিনি এক্সপেক্টই করেননি। তিনি কি লিখেছিলেন? প্রথম লাইনটাই আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর সঙ্গীত কখনোই শেষ হয় না। তিনি কি মিন করতে চেয়েছেন? পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর পোয়েট্রি। এখানে পোয়েট্রি মানে কিন্তু কোনো কবিতাকে তিনি বলেননি। পৃথিবীর যে সঙ্গীত, পৃথিবীর যে সাউন্ড, পৃথিবীর যে গান, পৃথিবীর যে মিউজিক, অর্থাৎ এই পৃথিবী হচ্ছে সচল সর্বদাই, কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। জীবকুল, বিভিন্ন যে জীবকুল, উদ্ভিদকুল, প্রাণীকুল, পশু পাখি ইত্যাদি, সামারে এক ধরনের, আবার হচ্ছে যখন উইন্টার আসছে তখন এক ধরনের, বসন্ত যখন স্প্রিং আসছে তখন একরকম। অর্থাৎ একের পর এক, কেউ কিন্তু রেস্টে নেই, একের পর এক। কেউ যদি শেষ করে সেখান থেকে আবার কেউ না কেউ শুরু করছে। অর্থাৎ পৃথিবীর গানকে বা পৃথিবীর এই ধারাকে, সঙ্গীতের ধারাকে কেউ না কেউ ক্রমাগত বয়ে নিয়ে চলেছে। তো এই জায়গাটা তিনি বারবার দেখানোর চেষ্টা করেছেন যে পৃথিবীর গান কিন্তু কখনো থেমে যাবে না, পৃথিবীর সঙ্গীত অনবরত চলতে থাকবে। এই লাইনটা প্রথমেই তিনি পড়ার পরে ফ্ল্যাট হয়ে যান, এতটাই তিনি ভালোবাসে ফেলেন তাকে, এটা বলা বাহুল্য, আর অপেক্ষা রাখে না, অত্যন্ত তার ভালো লাগে আর কি। যাই হোক, এই কবিতাটা লেখা হয়েছিল কবে? আমি একটুখানি এখানে দৃষ্টিপাত করব। দ্য সনেট ওয়াজ রিটেন অন 28 ডিসেম্বর 1816, 1816 সালের 28শে ডিসেম্বর কিন্তু এই কবিতাটা লেখা হয়। প্রসঙ্গত জন কিটসের জন্ম আমি এখানে একটু লিখে দিয়েছি, বার্থ হচ্ছে লন্ডনে 1795, আর মারা গেছিলেন কিন্তু রোমে 1821 সালে। বাদ বাকি ঘটনা তো আমি এগুলো বললাম, ইটালিয়ান বা হচ্ছে পেত্রারকান সনেট ফর্মে এটা লেখা। আর রিদিম প্যাটার্নটা এখানে বলেছি 8+6 লেখা আছে, ABBA CDE। এটা কিভাবে সম্ভব এইটা একটুখানি বলে দিই। অর্থাৎ আমরা যদি প্রথম 4টে লাইনকে দেখি, সেখানে আমরা দেখব প্রথম লাইনের শেষ শব্দটার সঙ্গে চতুর্থ লাইনের শেষ শব্দটার কিন্তু মিল রয়েছে, তাই আমি এটাকে এ হিসাবে ধরলাম। আবার দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনে সান এবং রান রয়েছে, অর্থাৎ রিদিম প্যাটার্ন রয়েছে, রিদিমের সিমিলারিটি রয়েছে, এই জন্য আমরা সেখানে বিবি লিখলাম, তাই ABBA। আমরা যখন পরের 4 লাইনেও চলে যাব, তখন এতে যে রিদিমটা এসেছিল আমরা কিন্তু লিড, অর্থাৎ ফার্স্ট লাইন, এই দ্বিতীয় স্ট্যান্জার বলছি, লিড এবং হচ্ছে আপনার উইড, এই দুটোতেও কিন্তু আমরা সিমিলারিটি খুঁজে পাবো। এবং আবার ডান এবং ফানের মধ্যেও কিন্তু সিমিলারিটি খুঁজে পাবো, যেটা প্রথম স্তবকে সান এবং রানের সঙ্গে ছিল, সুতরাং সেখানে আমরা বি লিখেছিলাম, তাই আমরা এখানে বি লিখবো। আবার সিডি আমরা যেটা দিলাম লাস্ট 6টায়, অর্থাৎ শেষের পার্টে, সেখানে কিন্তু সি এর সাথে সি মিল থাকবে। যেমন আমি যদি বলি ওই যে 4-4-8 নবম লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, নেভারের সঙ্গে এভার মিল পাচ্ছি আমরা একেবারে শেষের থেকে তৃতীয়, সেখানে অর্থাৎ এভার, এরপরে ফ্রস্টের সাথে লস্ট, শ্রিলসের সাথে হিলস, আমরা এগুলো মিল পাচ্ছি, তাই আমরা এগুলোকে এইভাবে ভাগ করতে পারি। এটাই হচ্ছে রিদিম প্যাটার্ন। আশা করছি পোয়েট্রি অফ আর্থের মোটামুটি যে ডিসকাশনটা সেটা বোঝা গেছে, কিন্তু কবিতার ডিসকাশন আমি এখনো আসিনি, কবিতাতে আসব। এখানে শীত এবং গ্রীষ্মের দুটো আলাদা ছায়া বা ছবি এখানে দেখানো হয়েছে। কবি এটুকুই বলতে চাইছেন যে গ্রীষ্মকাল আসলো, গ্রীষ্মের পরে আবার যে শীত আসছে, গ্রীষ্মে যে সমস্ত পাখিরা কিচিরমিচির করেছে, গান করেছে, আনন্দ করেছে, তাদের গান যে শীত আসলে শেষ হয়ে যাচ্ছে তা নয়, সেই সময় তারা রেস্টে যায় ঠিকই, কিন্তু যখন শীত আসে, শীতের সময় কিন্তু লিডটা অন্য কেউ নেয়, দায়িত্বটা অন্য কেউ নেয়, ঠিক আছে কিনা? একজন ক্যাপ্টেন যখন অবসর হয়ে যায় তখন আরেকজন কি ক্যাপ্টেন হয় না? তা কিন্তু নয়। তাহলে অনবরত ধারায় এটা কিন্তু চলতে থাকে, এটাই পৃথিবীর নিয়ম, এইভাবেই কিন্তু চলে। তো যাই হোক, কবিতাটা আমরা একটু পড়ার চেষ্টা করি। তোমরা যারা সামনে আমার আলোচনাটা শুনছো অবশ্যই একটা বই নাও এবং বইটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করে একটু একটু করে বলে দিচ্ছি। প্রথমে আমরা গ্রীষ্মের ছবি পাবো, প্রথম 4 লাইনের মধ্যে একটা গ্রীষ্মের ছবি, তারপরের 4 লাইনেতে গ্রীষ্মেরই ছবি থাকবে, তবে সেখানে একটা অন্য একজন আসছে, যে আমরা বলছিলাম প্রকৃতি থেকে দুটো উপাদান নিতে, এবং সেই দুটো উপাদান কি কি ছিল? একটা ছিল গ্রাসহুপার, একটা হচ্ছে ক্রিকেট।
তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর সঙ্গীত কখনোই কিন্তু শেষ হয়ে যায় না। হোয়েন অল বার্ডস আর ফেইন্ট, হোয়েন মানে যখন, অল বার্ডস সমস্ত পাখিরা, আর ফেইন্ট মানে হচ্ছে মূর্ছা চলে যায়, উইথ দ্য হট সান অর্থাৎ অত্যন্ত গরমে, সূর্যের প্রখরতায় অত্যন্ত গরম পড়ে এবং তাতে পাখিরা ক্লান্ত হয়ে যায়, চলে যায় কোথায়? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা লুকিয়ে পড়ে অর্থাৎ বিশ্রাম নিতে চলে যায় কোথায়? কুলিং ট্রিজে, অর্থাৎ যে গাছগুলো সুশীতল ছায়া দান করে সেখানে তারা বিশ্রাম নিতে চলে যায়। এ ভয়েস উইল রান, চলে গেছে তারপরেও একটা ভয়েস কিন্তু চলছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কোথা থেকে? বলছে ফ্রম হেজ টু হেজ, হেজ মানে হচ্ছে বুশ, ঝোপঝাড়, সেখান থেকে কি হচ্ছে? একটা সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে, অ্যাবাউট দ্য নিউ মাউন মিড। নিউ মাউন মানে হচ্ছে রিসেন্টলি কাট বা কাট রিসেন্টলি, হঠাৎ মানে খুব তাড়াতাড়ি, মানে অনেক দেরি হয়নি, সদ্য কাটা হয়েছে এরকম। মিড মানে মিডো থেকে মিড এসছে, আর মিডো মানে হচ্ছে তৃণভূমি বা ঘাসের ভূমি। সদ্য কাটা হয়েছে এরকম একটা তৃণভূমির কাছ থেকে বা পাশ থেকে একটা সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে। কখন শোনা যাচ্ছে? যখন কিন্তু ওই পাখিরা কুলিং ট্রিজে রেস্ট নেওয়ার জন্য চলে গেছে, তারপরেও চলছে। ওই যে পৃথিবীর গান কখনো শেষ হবে না। এরপরে চলে আসছি সেকেন্ড কোয়াড্রেন্ট, যেটাকে আমরা অক্টেভ বলেছিলাম। দ্যাট ইজ দ্য গ্রাস সুপার, দ্যাট ইজ, ওইটা কার সাউন্ড? এটা হচ্ছে একটা গ্রাস সুপারের সাউন্ড, ঠিক আছে। হি টেক্স দ্য লিড, সে দায়িত্বটা নিয়েছে। একটুখানি বলে রাখি, এখানটায় গ্রাস সুপারের জি কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা আছে এবং হি বলা হচ্ছে। হি কাকে বলি আমরা? হি প্রোনাউনটা ব্যবহার করি শুধু মানুষের ক্ষেত্রে। তাহলে কবি এখানে কিন্তু গ্রাস সুপারকে সিগনিফাই করছেন অ্যাজ এ পার্সন, অর্থাৎ একটা ব্যক্তি হিসাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। একে বলা হয় পার্সনিফিকেশন, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি ইন সামার লাক্সারি, অর্থাৎ গ্রীষ্মের আনন্দে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ সামারের আনন্দে, হি হ্যাজ নেভার ডান, সে কখনোই করেনি, উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ, তার উৎফুল্লতা। ফর হোয়েন টায়ার্ড আউট অফ ফান, এইভাবে যখন সে কি হয়? টায়ার্ড আউট উইথ ফান মানে মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়। হি রেস্টস অ্যাট ইজ, অর্থাৎ সে কিন্তু আরামে বিশ্রাম নেয়। বিনিথ, বিনিথ মানে নিচে, সাম প্লিজেন্ট উইড, কিছু আগাছার নিচে। সাম প্লিজেন্ট উইড, কোথায় চলে যায় তাহলে রেস্ট নেওয়ার জন্য? ওই যে কিছু আগাছার ওখানে। তারপর কি বলছে? এবার আমরা যে ছবিটা পাবো এটা কিন্তু গ্রীষ্মের ছবি থেকে কিছুটা আমরা শীতের দিকে চলে এসেছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কখনোই কিন্তু পৃথিবীর গান সিজ হয়ে যাবে না, বন্ধ হয়ে যাবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা শীতের একাকী সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট, ফ্রস্ট মানে হচ্ছে কুয়াশা, ঠান্ডা, ঠিক আছে। শীত হ্যাজ রট এ সাইলেন্স, রট মানে হচ্ছে মেক, তৈরি করা, ক্রিয়েট করা। কি ক্রিয়েট করছে? সাইলেন্স, একটা নীরবতা। ফ্রম দ্য স্টোভ দেয়ার সিলস, ফ্রম দ্য স্টোভ মানে, স্টোভ মানে আমরা যে স্টোভে উনুনে রান্না করি সেটা কিন্তু নয়। স্টোভ বলতে আমরা কখনো শীতের সময় এক জায়গায় অনেকেই আছি, আমরা সেখানে কাঠের গুঁড়ি বা হচ্ছে ছোট ছোট লাঠি ইত্যাদি দিয়ে আগুন জ্বেলে দিই, শীত থেকে একটু রক্ষা পাওয়ার জন্য, একটু উষ্ণ হওয়ার জন্য। সেইটাকে বলা হচ্ছে স্টোভ, অর্থাৎ আগুনের একটা জাল। দেয়ার শ্রিলস, সেইখানেই চিৎকারটা শোনা যাচ্ছে। শ্রিল মানে হচ্ছে তীক্ষ্ণ চিৎকার বা শার্প সাউন্ড বলা হয় এটাকে। তারপরে কি আছে? দ্য ক্রিকেট সং, এটা কি? এটা হচ্ছে একটা ঝিঝি পোকার শব্দ। ইন ওয়ার্মথ, উষ্ণতায় বা গরমে, ইনক্রিজিং এভার, যত গরম বাড়ছে তত কিন্তু তার আওয়াজটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেও তার গান বা তার শব্দ, তার মিউজিককে বা তার পোয়েট্রিকে আস্তে আস্তে বাড়িয়ে চলেছে। অ্যান্ড সিমস, এবং মনে হচ্ছে, টু ওয়ান ইটস ড্রাউজিনেস, একজন যে কিনা অর্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ যাকে আমরা বলি তন্দ্রা, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে। হাফলস কিন্তু দুটো কারণে হতে পারে এইখানে। একটা যেমন হচ্ছে তার অর্ধেক ঘুম, শীতের সময় একটু উষ্ণতা পেলে একটু ঘুম ঘুম মনে হয়, এখানে সেটাও বোঝাতে পারে। বা কোনো শীতের প্রধান দেশে সেখানে কিন্তু মদ্যপান কিন্তু আইনত অপরাধ নয়, সেখানে কিন্তু ওই একটা লক ফায়ার জেলে দিয়ে এবার তার পাশে বসে বসে কিন্তু ছোট ছোট করে ব্র্যান্ডি বা আদার্স যে সমস্ত পানীয়গুলো রয়েছে সেগুলো পান করা যায় এবং তার কাছে মনে হয় যেন সে অর্ধ ঘুমন্ত এবং তার একটু একটু নেশা হতে থাকে, এবং সেই সময়টার কথাও বলা হতে পারে। হাফ লস্ট, সে কিন্তু অর্ধেক, মানে তার চেতনা কিন্তু
পুরোপুরি লোপ পেয়ে যায়নি, আবার পুরো অবস্থাতেই বা ঠিকঠাক রয়েছে এমনটাও নয়, অর্ধেক অবস্থা। দ্য গ্রাসহুপার্স অ্যামাং সাম গ্রাসি হিলস, এবং কিছু তার মনে হচ্ছে কি ওই যে গ্রাসহুপার্স অ্যামাং, অর্থাৎ গ্রাসহুপারের সং, ওই যে আওয়াজটা সে পাচ্ছে অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায়, সে ভাবছে কি এটা গ্রাসহুপারের সং। কোনটা? ওই ক্রিকেটের সাউন্ডটাকে সে কিন্তু মনে করছে এটা একটা গ্রাসহুপারের সং। কোথা থেকে আসছে? অ্যামাং ফ্রম সাম গ্রাসি হিলস, কিছু ঘাসযুক্ত, অর্থাৎ পাহাড়ের গায়ে কিন্তু প্রচুর গাছপালা, ঘাস, এই জাতীয় অনেক উদ্ভিদ থাকে, স্বাভাবিক উদ্ভিদ, সেখানে কিন্তু প্রচুর ক্রিকেট, গ্রাসহুপার ইত্যাদি ওখানে কিন্তু থাকতে পারে। তো সেখান থেকে দূর থেকে কোথাও ভেসে আসছে সেই আওয়াজটা। এইটা মনে হচ্ছে কার কাছে? যে হাফ লস্ট, অর্থাৎ ড্রাউজিনেস সিচুয়েশনে রয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল কবিতাটা। তাহলে প্রথমে দেখলাম একজন পাখি ক্লান্ত হয়ে চলে গেল বিশ্রাম নিতে, তারপরে দেখছি যখন গ্রীষ্ম চলে আসলো, প্রখর গ্রীষ্মের মধ্যে অত্যন্ত আনন্দে গান গেয়ে চলেছে কে? গ্রাসহুপার। এবার গ্রাসহুপার যখন টায়ার্ড হয়ে গেছে তখন সে রেস্ট নিতে চলে যাচ্ছে কিছু সাম বিনিথ দ্য উইড, আমাদের যেটা বলা আছে আর কি, কিছু আগাছার নিচে। এবার যখন শীত চলে আসছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর গান শেষ হচ্ছে না, কন্টিনিউ করতে কেউ না কেউ একটার পর একটা, একের পর এক কেউ না কেউ চলে আসছে। তো সেখানে আমরা দেখতে পেয়েছি ক্রিকেটকে, অর্থাৎ ঝিঝি পোকাকে। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি আমার মতো চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, এবং যারা আমার পরিবারের অন্তর্ভুক্ত এখনো হওনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় বা আমি স্কিপ করে গিয়ে থাকি তাহলে আমাকে সেটা তোমরা ফোন করেও জানাতে পারো। আমার ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে, তোমরা জানো। আর যারা পরিবারে অন্তর্ভুক্ত হওনি, আমি যেটা বলছিলাম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাও, এবং আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তোমরা বেল আইকনটিকে প্রেস করে রেখো। তো তাহলে চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এবং এছাড়া আমি এর পরবর্তীতে ধীরে ধীরে এই যে পরীক্ষা তো আমাদের চলেই এসছে, টেস্ট পরীক্ষা, তো এখান থেকে যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শীতের একটা বর্ণনা, আরেকটা হচ্ছে গ্রীষ্মের বর্ণনা, এবং পৃথিবীর গান কেন শেষ হবে না, এই দুটো প্রশ্নই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।